আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের বুকে থাকবে হাদি, বললেন প্রধান উপদেষ্টা। আসামিদের গ্রেফতারে আলটিমেটাম ইনকিলাব মঞ্চে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 সেনা সদস্যের মরদেহ সিএমএইচ এর হিমঘরে। কাল জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, প্রাণ গেল শিশু সন্তানের। মাগুরায় ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ও চট্টগ্রামের সাবেক মন্ত্রীর বাসায় আগুন। নেত্রকোনার শতাধিক হাওরে চলছে বোরো আবাদ, সময় মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু না হওয়ার শঙ্কায় চাষিরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। লাখো মানুষের অংশগ্রহণে হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই জানাজায় অংশ নিতে সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ অভিমুখে মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্টজনেরা। ওসমান হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অশ্রুসিক্ত কণ্ঠে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে শরীফ ওসমান হাদি। জানান, হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে সরকার। হাদির জানাজা ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে 24 ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারে আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। কাউকে সহিংসতায় না জড়ানোর আহ্বানও জানানো হয়। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে শরীফ ওসমান হাদিকে। জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। মরদেহবাহী গাড়ি থেকে হাদিকে নিয়ে যাওয়া হয় জাতীয় কবির সমাধির পাশের কবরে। সেখানে শায়িত সুদানের আবিয়া অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে। লাল সবুজের পতাকায় মোড়ানো 6 কফিন সকাল 11টা 4 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কফিনগুলো নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রোববার জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর সন্তানদের। লাল সবুজের পতাকা মোড়ানো এক একটা কফিনে বীরত্বের ভিন্ন ভিন্ন গল্প। দায়িত্বরত অবস্থায় প্রাণ হারিয়েছেন এই 6 জন সেনা সদস্য। এই ঘটনা একই সঙ্গে শোক আর গর্বের। বেলা 11টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বীর শহীদদের কফিনবাহী বিমান। মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সেনা সদস্যরা। লক্ষ্মীপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক শিশু সন্তানের প্রাণ গেছে। গুরুতর দগ্ধ 2 মেয়েকে ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গভীর রাতে সদরের চরমনস এলাকায় ঘটনা ঘটে। কে বা কারা কি কারণে অগ্নিসংযোগ করেছে সে সম্পর্কে স্বজনরা নিশ্চিত নন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। রাতের আধারে টিনশেড ঘরে আগুনের লেলিহান শিখা। ভেতরে আটকে পড়া শিশু আর নারী পুরুষের বাঁচার আর্তনাদে ঘুম ভাঙে প্রতিবেশীদের।
স্বজনরা জানায় রাতের খাবার খেয়ে টিনশেড ঘরের 2 কক্ষে ঘুমিয়েছিলেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, তার স্ত্রী ও 4 ছেলে মেয়ে। গভীর রাতে 2 ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘরের ভেতরেই পুড়ে মৃত্যু হয় বেলালের 7 বছর বয়সী মেয়ে আয়েশার। দগ্ধ বেলাল ও তার আরো 2 মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয় প্রতিবেশীরা। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় বিথি ও স্মৃতিকে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বন্ধ করে দিয়ে আইতে না আইতে পেট্রোলে গেছে চলে গেছে যাই এই রুমের ওই রুম ভরা গেছে। 2টা মেয়েরা বাইর করছি, পোড়া হয়ে গেছে 1/3, একটার আর একটার অর্ধেক। আর ছোটটারে ফাইনে ও জ্বলে গেছে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাদী পক্ষের যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে, তার আমরা এখন হাসপাতালে যাব, তাদের সাথে কথা বলবো। তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আসার পরে দেখছি যে টিনের গর্ত, আগুনের কাঠ পুড়ে যাওয়ার পরে টিন সব ভিতরের দিকে পড়ে গেছে, যার কারণে আমরা আগুন কি থেকে সূত্রপাত হয়েছে এটার বিস্তারিত জানতে পারি না। এটা তদন্ত সাপেক্ষে করে পরে। নেত্রকোনার 7টি উপজেলার 134টি হাওরে শুরু হয়েছে বোরোর আবাদ। মাঠে মাঠে কৃষকরা ব্যস্ত, তবে সময় মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না হওয়ায় শঙ্কিত চাষিরা। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দাবি নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। পৌষের ঠান্ডা উপেক্ষা করে এই কাদা পানিতে নেমে চলছে ধান রোপণ। কোথাও এখনো জমি প্রস্তুত করা হচ্ছে, বছরের একমাত্র ফসল, তাই পরিচর্যা অবিরাম। আগাম বন্যার ঝুঁকি মাথায় নিয়েই বোরো আবাদে নেমেছেন হাওর পাড়ের কৃষকরা। নেত্রকোনার খালিয়াঝুড়ি, বারহাট্টা সহ 7টি উপজেলার ছোট বড় 134টি হাওরে চাষ হয় বোরো। অস্থায়ী বাঁধ ভেঙে প্রতি বছরই তলিয়ে যায় ফসল। কষ্টের ফলন হারিয়ে নিঃস্ব হন কৃষকরা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ প্রকল্পের কাজ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা থাকলেও নেই দৃশ্যমান কোনো উন্নতি। আগাম বন্যাটা কিন্তু ফাল্গুন মাস পড়তেই পাহাড়িয়া ঢলে গিয়ে আমাদের এই যে ফসল অনেকবার তোলায় নিচ্ছে। ফসল লাগাতে এখন তো দুশ্চিন্তা আছে, কারণ পানির দেশ, ডুবা দেশ, যে পানি আইসা পরে ফসল যদি তোলা যায় তাহলে আমরা কি করে বাঁচব? করে কৃষি করতেছে, যদি আগে থাকতে বান্না হতো আমরা ফসলের মার গেলে আমরা সর্বনাশ। কৃষকদের অভিযোগ, প্রতি বছরই ফসল রক্ষা বাঁধের কাজ দেরিতে শুরু হয়, আর তাড়াহুড়োয় কাজ শেষ করতে গিয়ে বাঁধ দুর্বল থাকে। ফলে আগাম বন্যায় বাঁধ ভেঙে হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে যায়। এবছরও একই সংখ্যা নিয়ে দিন পার করছেন চাষিরা। যদি এরা অনেক বাইটে দেয় তাহলে বাঁধ কাঁচা থাকে, পানির প্রেসারে বাঁধ টিকা থাকতে পারে না, সেখান বাঁধ ভেঙে যায়। 30 মাস দিকে মাটি ছাড়ে, তখন আমাদের বাঁধ দুর্বল থাকে। যদি বেড়িবাঁধ উঁচা থাকতো বা শক্ত থাকতো তাহলে আমরা আশা ভরসা ঠিক থাকতো। এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে, হাওরের পানি নামতে দেরি হওয়ায় সার্ভে কাজ কিছুটা বিলম্বিত। তবে বাঁধ নির্মাণের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ের মধ্যেই ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হবে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের 2টা টিম অলরেডি সাইডে আছে,